ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 7-এর ফাইনাল পরীক্ষার পরিবেশ এবং বিজ্ঞানের প্রশ্নপত্র, ক্লাস 7 ফাইনাল পরীক্ষার পরিবেশ এবং বিজ্ঞানের সাজেশন ভিত্তিক মডেল কোশ্চেন সেট আমরা সম্পূর্ণ উত্তর সহ অ্যানালাইসিস করব। দেখো, ফাইনাল পরীক্ষায় ক্লাস 7-এ পরিবেশ এবং বিজ্ঞানের নাম্বার থাকবে 70, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। 21টি এমসিকিউ রয়েছে। প্রথমতই 1 নম্বরে বলছে, দেখো সঠিক উত্তর নির্বাচন করো। 3টি অপশন, তার মধ্যে যেটা সঠিক সেটা আমাদের লিখতে হবে। 1 নম্বর, এসআই পদ্ধতিতে বলের একক হলো নিউটন কিলোমিটার জুল। এসআই পদ্ধতিতে বলের একক, দেখো বল বলতে ফোর্সের একক কী হবে? নিউটন হবে। আর সিজিএস পদ্ধতিতে যদি বলতো সেটা কিন্তু আমাদের হয়ে যেত ডাইন হয়ে যেত। এই কনসেপ্টটা মাথার মধ্যে রাখবে, অর্থাৎ বলের এককটা কী দাঁড়াচ্ছে এক্ষেত্রে? নিউটন হচ্ছে এসআই পদ্ধতিতে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার হলো। 2 নম্বর, নিচের কোনটির কোনো তড়িৎ নেই? দেখো এখানে 3 রকমের কণা আছে, যেটা যে কোনো পরমাণুর মধ্যে থাকছে। একটা ইলেকট্রন থাকে, একটা প্রোটন থাকে, একটা নিউট্রন থাকে। এর মধ্যে নিউটনের মধ্যে আধান কি হয়? অর্থাৎ আধান বলতে তড়িৎ ধরা হয় 0, প্রোটনকে ধরা হয় আধান পজিটিভ বা প্লাস, আর ইলেকট্রনের আধান ধরা হয় নেগেটিভ বা ঋণাত্মক। তাহলে এইবার তুমি নিজেই বলো এক্ষেত্রে কোনটা সঠিক হবে। দেখো নিচের কোনটির তড়িৎ নেই, তাহলে অবশ্যই আমরা বলবো নিউটনের নেই। যদি পরীক্ষায় কোনো কারণে আসে যে কার সাধারণত আধান পজিটিভ বা ধনাত্মক, আমরা বলবো প্রোটিন। আর যদি আসে কার আধান হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ, সেক্ষেত্রে আমরা বলবো ইলেকট্রন। তো এক্ষেত্রে সঠিক উত্তর দেখো, যার মধ্যে তড়িৎ নেই, নিস্তড়িৎ, সেটা হচ্ছে কি? সি নাম্বার, নিউট্রন। তো উত্তর আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট আসছি 3 নম্বরে, অ্যামোনিয়াম সালফেটের সংকেত হলো। অ্যামোনিয়াম সালফেট বলতে আমরা বলি NH4 2 SO4। সোডিয়াম, দেখো সোডিয়াম সালফেট যে দেখো আছে NH4, অ্যামোনিয়াম সালফেট, দেখো অ্যামোনিয়াম বলতে NH4 হোল 2 হবে, আর এদিকে সালফেট বলতে SO4। বাস, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট আছে, দেখো ঘড়ির পেন্ডুলামের গতি হলো চক্রপথের গতি, বৃত্তাকার পথে গতি, ঘূর্ণন গতি। এর মধ্যে দেখো বক্রপথের গতিটাই কিন্তু ঘড়ির পেন্ডুলামের গতি হবে, কারণ গতিটা কেমন হয়? এই টাইপসের হয়, জাস্ট এরকমভাবে হচ্ছে। দেখো লক্ষ্য করো, এরকম টাইপের হচ্ছে। বৃত্তাকার বলতে এরকম হয় না, আর ঘূর্ণনের ক্ষেত্রেও হচ্ছে না, ঘূর্ণনও হচ্ছে না। চলে আসছে আমরা নেক্সট প্রশ্ন। 5 নম্বর, জলের পরিমাণ দেহের ওজনের প্রায় 40%, 50%, 60%। সঠিক উত্তর হবে দেখো এক্ষেত্রে 60% হবে। নেক্সট আসছি 6 নম্বর, তেঁতুলে কোন অ্যাসিড থাকে? তো তেঁতুলে থাকবে কি? তেঁতুলে থাকবে হচ্ছে কি? টার্টারিক অ্যাসিড। আর অ্যাপেলে থাকবে কীরকম? অ্যাপেলে থাকবে ম্যালিক অ্যাসিড। নেক্সট আসছি 7 নম্বর, অনেক গ্লুকোজ অণু জুড়ে তৈরি হয় কি? শ্বেতসার, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড। তো অনেকগুলো গ্লুকোজ অণু যুক্ত হয়ে কিন্তু শ্বেতসার গঠন করে। তারপরে 8 নম্বর, মানবদেহে কোথায় ক্যারাটিন অবস্থিত? অবশ্যই সেটা কিসের? নখে অবস্থিত হবে ক্যারাটিন। তারপরে আসছি 9 নম্বর, জলে দ্রাব্য একটি ভিটামিনের নাম হলো। জলে কোন কোন ভিটামিন দ্রবীভূত হয়? বি এবং ভিটামিন সি। তার মানে সঠিক উত্তর হবে এক্ষেত্রে ভিটামিন বি। আর এদিকে এ আর ডি কিন্তু তেলে দ্রবণীয় ভিটামিন হবে, বা স্নেহ পদার্থ বা ফ্যাট বা লিপিডের দ্রবণীয় ভিটামিন। তো এই গেল ভিটামিন, একটা হচ্ছে জলে দ্রবণীয়, একটা হচ্ছে কি তেলে দ্রবণীয়। এরপর নেক্সট প্রশ্ন আসছে, মানুষের বৃদ্ধি এবং বুদ্ধি নিয়ন্ত্রণ করে কোন খনিজ মূল? তো সেটা হচ্ছে আয়োডিন, বিষয়টা থাকবে আয়োডিন। তারপর আসছি 11 নম্বরে, নিচের কোনটি মোমো চাউমিনে মিশে থাকতে পারে? অপশন আছে মেটানিল, ইয়েলো, অ্যাজিনামোটো, স্যাকারিন। সঠিক উত্তর হবে দেখো বি নাম্বার, অ্যাজিনামোটো। তারপরে আসছি 12 নম্বর, পৃথিবীতে মোট মিষ্টি জলের পরিমাণ কত? তো এখানে 3টে অপশন রয়েছে, তার মধ্যে সঠিক উত্তর হবে দেখো 3%, অর্থাৎ 97% জলে কিন্তু লবণাক্ত জল। ওকে, আর বাকি 3% কিন্তু স্বাদু জলও বলা হয়, অনেক সময় মিষ্টি জলও বলা হয়। নেক্সট 13 নম্বর, পোলিও হলো একটি ড্যাশ। এখানে পোলিও হবে এক রকমের ভাইরাস গঠিত রোগ। তো অপশন দেখো ভাইরাস গঠিত রোগ হবে বি নাম্বার। নেক্সট আসছি আমরা 14 নম্বর, ম্যালেরিয়ার সঙ্গে মানুষের প্রথম পরিচয় হয় কোথায়? আফ্রিকায়, ইউরোপে, এশিয়াতে। অবশ্যই অ্যান্সার হবে এটা আফ্রিকাতে। 15 নম্বর, ডেঙ্গু রোগ ছড়ায় যে মশা তা হলো কিউলেক্স অ্যানোফিলিস অ্যাডিস। উত্তর হবে দেখো অ্যাডিস মশা ছড়াচ্ছে। তারপরে আসছে আমরা 16 নম্বর, তাপের সিজিএস একক কী হবে? তাপের সিজিএস একক হবে হচ্ছে ক্যালোরি। আপতন কোণ ড্যাশ, এক্ষেত্রে প্রতিফলন কোণ কত হবে? দেখো এক্ষেত্রে প্রতিফলন কোণ, আপতন কোণ যদি আমাদের 30 ডিগ্রি হয়, তাহলে পরে প্রতিফলন কোণও কী হবে? সেই ক্ষেত্রে 30 ডিগ্রি হবে, অর্থাৎ সিমিলার ওয়েতে, অর্থাৎ যে কোণে আসবে ঠিক সেই কোণে কিন্তু বেরিয়ে যাবে। ওকে, চলে আসছে আমরা নেক্সট প্রশ্ন। আয়োডাইজ নুনের পটাশিয়াম আয়োডাইড অর্থাৎ KiO2 যৌগকে কাজে লাগিয়ে আমাদের শরীর যা তৈরি করে নেয় তা হলো কি? তা হচ্ছে থাইরক্সিন তৈরি করে নেয়। এবার 1993 থেকে 2005 সালের মধ্যে সমুদ্র জলতল প্রতি বছর গড়ে বেড়েছে কতটা? উত্তর হবে দেখো 3 মিমি করে বাড়ছে। এবার 20 নম্বর প্রশ্ন, বর্তমানে সারা পৃথিবীতে প্রায়
কতটি প্রজাতি ধ্বংসের মুখে রয়েছে? তো উত্তর হবে এই ক্ষেত্রে দেখো 15,500, 15,500 প্রজাতি রয়েছে ধ্বংসের মুখে, অর্থাৎ অস্তিত্বের বিপন্নর দিকে। 21 নম্বর, পারদের অতিরিক্ত ব্যবহারের ফলে কোন রোগটি সৃষ্টি হতে পারে? পারদের ফলে মিনামাটা রোগ হয়। আর ব্ল্যাকফুট ডিজিজের জন্য কি হয়? আর্সেনিকের জন্য ব্ল্যাকফুট ডিজিজ হয়। ফ্লোরোসিস হচ্ছে কি? ফ্লুরাইড দূষণের জন্য ঘটে। কারণ এই ক্ষেত্রে পারদের জন্য কি হচ্ছে? মিনামাটা। বাকি সবই অ্যানালাইসিস করে দিলাম। 3টে প্রশ্নই ইম্পর্টেন্ট, 3টে অপশনই ইম্পর্টেন্ট। এটিপির পুরো নাম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আর এডিবি যদি বলতো তাহলে বলতাম যে অ্যাডিনোসিন ডাই। ডি বলতে ডাই আর টি বলতে ট্রাইফসফেট। ওকে, চলে আসছে নেক্সট। বিক্ষিপ্ত প্রতিফলন বলতে কি বোঝো? যখন অমসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে তখন সেই প্রতিফলনকে বিক্ষিপ্ত প্রতিফলন বলে। বল বলতে কি বোঝো? সাধারণত বাইরে থেকে যা প্রয়োগ করলে কোনো একটি বস্তুর অবস্থা বদলে যায় বা তার স্থির অবস্থা কী হয়? গতিশীল হয়, বা গতিশীল অবস্থা কী হবে? স্থির হবে। সেটাকেই বলবো হচ্ছে কি? সেই বাইরে থেকে প্রযুক্ত জিনিসটাকে বলবো হচ্ছে কি? বল বা ফোর্স। বল এবং ত্বরণের মধ্যে সম্পর্ক, এটা সাধারণত সরল সম্পর্ক, অর্থাৎ বল বাড়লে ত্বরণ বাড়ছে, বা ত্বরণ বাড়লে আমরা বলতে পারি যে বল বাড়ছে। সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ সরল সমানুপাতিক সম্পর্ক। নেক্সট, পরমাণু বা একের বেশি ইলেকট্রন নিলে কি হবে? পরমাণু এক বা একের বেশি ইলেকট্রন নিলে কী হবে? দেখো পড়বো, প্রোটন সংখ্যার থেকে ইলেকট্রন সংখ্যা বেশি হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে কী হবে? যদি প্রোটন সংখ্যার থেকে ইলেকট্রন সংখ্যা বেশি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই পরমাণুটাকে ঋণাত্মক পরমাণু বলবো, অর্থাৎ ঋণাত্মক আয়ন তৈরি করবে, আর একেই আমরা অ্যানায়ন বলবো। নেক্সট আসছে 6 নম্বর, সূর্যের আলোর অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের ত্বকে কি তৈরি হয়? অবশ্যই এটা দেখো, আমরা বলবো দেখো, সূর্যের আলোর অতিবেগুনি রশ্মির প্রভাবে মানুষের ত্বকে ভিটামিন ডি তৈরি হয়। ভিটামিন ডি মানুষের অন্ত্রে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। অতিরিক্ত প্রোটিন খেলে কি হতে পারে? অতিরিক্ত প্রোটিন খেলে বাত, কিডনি স্টোন এবং অন্যান্য সমস্যা দেখার সম্ভাবনা থাকে। এরপরে 8 নম্বর, 1 লিটার জলে কত মাত্রায় আর্সেনিক থাকলে সেই জল খাওয়া উচিত নয়? দেখো বলবো যে 1 লিটার জলে 0.05 মিলিগ্রাম বা তার বেশি মাত্রায় আর্সেনিক থাকলে সেই জল খাওয়া উচিত না। তোমার ডিজিটটা কত বলো তো? 0.05, মানে এইটার কথা বলছি আমি, এটা গুরুত্বপূর্ণ, এই ডিজিটটা এত মিলিগ্রাম, 0.05 মিলিগ্রাম। নেক্সট, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, দই এবং বিভিন্ন দুগ্ধজাত খাবার তৈরিতে আমরা ড্যাশ ব্যাকটেরিয়ার সাহায্য নেই। এটার নাম হবে দেখো ল্যাক্টোব্যাসিলাস। এরপরে 2 নম্বর, সর্পগন্ধা গাছ থেকে ড্যাশ পাওয়া যায়, এটা হবে রেসারপিন পাওয়া যায়। নেক্সট, স্নায়ুর দুর্বলতা হলো ড্যাশ ভিটামিনের অভাব, এটা হবে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবের ফলে কিন্তু স্নায়ুর দুর্বলতা হতে পারে। এরপরে আমরা চলে আসছি একদম 4-এ, সত্য মিথ্যা নির্বাচন করো। 1 নম্বর, এক ধরনের প্লাস্টিক নরম, তাদের আকৃতি তাপ দিয়ে পাল্টানো যায়, তাদের গলানো যায়, বাঁকানো যায়, তাই এই ধরনের প্লাস্টিকের থার্মোপ্লাস্টিক বলা হয়, এটা সত্যই হবে। নেক্সট, ধানের ফলন নষ্ট করার জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদিত হয় শর্করা থেকে, তাই শর্করাকে জ্বালানি খাদ্য বলা হয়, এটা মিথ্যা। কারণ ধানের বীজ থেকে চারা বেরোনোর জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদিত হয় শর্করা থেকে, তাই শর্করাকে জ্বালানি খাদ্য বলা হয়। এখানে প্রশ্নের মধ্যে দেখো ইঙ্গিতটা কে আছে, এখানে বলছে নষ্ট আর এখানে বলছে না এটা উৎপাদিত, তাহলে এটাই কিন্তু বোঝার মতো বিষয়, তাই না? তাই অবশ্যই এই টাইপের প্রশ্নগুলো ভালো করে পড়বে, বুঝবে, তবেই কিন্তু সলিউশন করবে। হ্যাঁ, আমরা অনেক সময় কী করি, প্রশ্নগুলো ভালো করে খেয়াল না করেও কিন্তু নাম্বার কম পাই, তো এটা আমাদের খেয়াল করতে হবে। 3 নম্বর, বায়ু, স্বচ্ছ কাচ, জল ইত্যাদি বস্তুগুলোকে স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম বলে, এটা হবে সত্য। এরপরে 5-এর প্রশ্ন, শরীরে আয়োডিনের যোগান কম হলে কি হবে? তো এই ক্ষেত্রে শরীরে আয়োডিনের যোগান কম হলে থাইরয়েড গ্রন্থি তার কার্যকারিতা বজায় রাখতে গিয়ে ফুলে ওঠে, তখন গলা অস্বাভাবিকভাবে ফুলে যায়, একে গলগণ্ড বা গয়টার বলা হয়। আয়োডাইজ নুনের পটাশিয়াম আয়োডেট অর্থাৎ KiO2 যৌগকে কাজে লাগিয়ে আমাদের শরীরে থাইরক্সিন তৈরি করে নেয়। নেক্সট আসছে অ্যাম্বুলেন্স কথাটি, অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টে লেখা থাকে কেন? কারণ আয়নার সামনে দেখো বস্তুর প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন ঘটে, যে কারণে যে কোনো জিনিস কিন্তু উল্টানো দেখা যায়। তো যে যে এইবার তুমি যদি চিন্তা করো অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে উল্টানো জিনিস অ্যাম্বুলেন্সে আবার কিন্তু সেটা সোজা মনে হয়, অর্থাৎ ডান দিকটা বাঁ দিক বা বাঁ দিকটা ডান দিক মনে হয়, কিন্তু উপরটা উপর দিকে এবং নিচেরটা নিচের দিকেই থাকে, অর্থাৎ আয়নায় গঠিত প্রতিবিম্ব সমশিষ্ট হয়। তাই অ্যাম্বুলেন্স গাড়িতে অ্যাম্বুলেন্স কথাটি উল্টো লেখা থাকলে অন্য পাশ থেকে আসা গাড়িটি এই লেখাটি সোজাভাবে দেখতে পায়। জাড্য কি? জাড্য গতিজাড্য এবং স্থিতিজাড্য 2 রকমের হয়, তাহলে কয় রকমের হয়? 2 রকম, একটা গতিজাড্য একটা স্থিতিজাড্য। তো চলো আমরা পড়ি। বাইরে থেকে বল প্রয়োগ না করলে কোনো স্থির বস্তু চিরকাল একই গতিতে সরলরেখায় চলতে থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীলভাবে চলতে থাকবে। পদার্থের বা বস্তুর যে এই যে ধর্ম, এই ধর্মকেই বলবো তার জাড্য। এবার গতিজাড্য কাকে বলবো? যে ধর্মের জন্য কোনো একটা গতিশীল বস্তু চিরকাল সরলরেখায় গতিশীল থাকবে তাকে বলবো গতিজাড্য। আর যদি পরীক্ষায় আসে যে স্থিতিজাড্য কাকে বলে, তাহলে বলবো যে ধর্মের জন্য কোনো একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় তাকেই বলবো তার স্থিতিজাড্য। পরীক্ষার আগে রিভিশনও করে নিলাম আমরা সুন্দর করে। এবার আসছে 4 নম্বর,
দেহ গঠনের জন্য খাদ্য থেকে যেসব শর্করা আমরা ব্যবহার করি সেটি কয় প্রকার ও কী কী, এটা উত্তর হবে। দেখো, দেহ গঠনের জন্য খাদ্য থেকে যেসব শর্করা আমরা ব্যবহার করি তা প্রধানত দু ধরনের হয়, যথা গ্লুকোজ এবং স্টার্চ বা শ্বেতসার। অনেক গ্লুকোজ অণু জুড়ে শ্বেতসার তৈরি হয়। নেক্সট আমরা আসছি, তন্ত্র সমৃদ্ধ খাদ্য খেলে কোন কোন রোগগুলি হওয়ার সম্ভাবনা কমে যায়। দেখো, তন্তু সমৃদ্ধ, তন্তু হবে এটা, হ্যাঁ, তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে কতগুলো রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়, যেমন উচ্চ রক্তচাপ বলো, স্থূলত্ব বলো, অর্থাৎ স্থূলত্ব বলতে মোটা যেটা বলে সে মোটা হওয়া, অন্ত্রের ক্যান্সার এবং কোষ্ঠকাঠিন্য এগুলো কমে যাওয়ার সম্ভাবনা থাকে। নেক্সট, তেজস্ক্রিয় পদার্থ বলতে কী বোঝো? ইউরেনিয়াম, প্লুটোনিয়াম প্রভৃতি পদার্থ এবং তাদের যৌগ থেকে অবিরামভাবে কিছু অদৃশ্য রশ্মি বের হয়। এইসব রশ্মি ক্যান্সার সৃষ্টি করতে পারে, এদের বলা হয় তেজস্ক্রিয় পদার্থ। এরপর আছে টাইফয়েড রোগের বৈশিষ্ট্যগুলি লেখো। সাধারণ মাছের দ্বারা টাইফয়েড রোগটি ছড়ায়। টাইফয়েড রোগের বৈশিষ্ট্য হলো ধূসর রঙের বুক, তারপরে পিঠে 4টে লম্বা কালো দাগ, সারা দেহে জমে ঢাকা, দিনের বেলায় বাইরে বেরোয়, রাতের নিষ্ক্রিয় থাকে। এটা টাইফয়েড রোগের বৈশিষ্ট্য। আচ্ছা, তারপরে 6 প্রশ্ন, রক্তাল্পতা সম্পর্কে যাওয়ার জন্য লিখে দেখো, নানা কারণে রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা বা লোহিত রক্তকণিকায় থাকা হিমোগ্লোবিন পরিমাণ কমে যেতে পারে। হিমোগ্লোবিন কোষে কোষে অক্সিজেন সরবরাহ করে। হিমোগ্লোবিন কম থাকলে কোষগুলোতে অক্সিজেনের সরবরাহ বিঘ্নিত হয়, ফলে কোষগুলোর শক্তি উৎপাদন প্রক্রিয়া বাধা পায়। সামগ্রিকভাবে মানুষটি দুর্বল হয়ে পড়েন, এটাই রক্তাল্পতা। রক্তাল্পতা নানা কারণে হতে পারে, যেমন অতিরিক্ত রক্তক্ষরণ, জীবাণু সংক্রমণ, হিমোগ্লোবিন বা লোহিত রক্তকণিকার সংশ্লিষ্ট উপাদানের অভাব। হিমোগ্লোবিনের ক্ষেত্রে আয়রন আর লোহিত রক্তকণিকার ক্ষেত্রে ভিটামিন B12, এটা হচ্ছে বিষয় গেল। এবার আছে দেখো, বলছি যে পৃথিবীর জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি লেখো। দেখো, প্রথমত জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি বলবো যে অবৈধ শিকার বা চোরা শিকার। চোরা শিকারীদের লোভ অনেক প্রাণীদের অস্তিত্ব বিপন্ন করে তুলেছে। পৃথিবীর বেশ কিছু দেশে কিছু কিছু বন্য জন্তুর হাড়, চামড়া ইত্যাদি ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হয়। এরপরে 2 নম্বর, পরিবেশে নতুন জীবের আগমন। বাইরে থেকে আসা নতুন প্রাণী অনেক সময় স্থানীয় প্রাণীদের সংখ্যা হ্রাসের কারণ হয়, যেমন বিংশ শতাব্দীতে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে বাইরে থেকে কুকুর, শুয়োর আর ছাগল নিয়ে আসা হয়েছিল। এরপর আসছে আমরা নেক্সট, জলবায়ুর পরিবর্তন। বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাচ্ছে, আর তার ফলে মেরু ভাল্লুকের অস্তিত্ব আজ বিপন্ন। বরফ গলে যাওয়ার ফলে বিপন্ন হয়ে পড়েছে এম্পায়ার পেঙ্গুইন, মেরু শিয়ালের মতো প্রাণীরাও। এইভাবেও কিন্তু অনেক প্রজাতি হারিয়ে যায়। নিচে দেখো, ফাইলেরিয়া রোগের লক্ষণ বা বৈশিষ্ট্যগুলি লেখো। ফাইলেরিয়া রোগের বাহক হচ্ছে কিউলিক্স মশা। তো ফাইলেরিয়া রোগের লক্ষণ বা বৈশিষ্ট্যগুলি, প্রথমতই বলবো যে ডানায় কোনো ছাপ থাকে না। 2 নম্বর, বিশ্রামের সময় সমতলের সঙ্গে সমান্তরালভাবে বসবাস থাকছে। উড়বার সময় ডানায় শব্দ হয় না। ফাইলেরিয়া রোগের লক্ষণ এটা বলবো না, এটা ক্ষেত্রে ফাইলেরিয়া রোগের সৃষ্টিকারী মশার কিউলেক্সের বৈশিষ্ট্য আমাদের বলতে হবে এখানে। রাত্রে বাইরে বের হয় সেই সমস্ত মশার বৈশিষ্ট্যগুলো, এরা হচ্ছে নোংরা এবং ময়লা জলে ডিম পারে। এটা কিন্তু বৈশিষ্ট্য হবে মশাটার বৈশিষ্ট্য, হ্যাঁ। এখানে রোগটা যাই বলুক না কেন। একটি খাদ্য জালের গঠনচিত্র দেখাও। এখানে দেখো, ঘাস থেকে কি হচ্ছে ছাগল, তারপরে বাঘ, ঘাসটাকে ছাগল খাচ্ছে এবং ছাগলকে বাঘ খাচ্ছে, বা ঘাসকে হরিণও খেতে পারে, সেই হরিণটাকে আবার বাঘও খেতে পারে। এইভাবে দেখো, একই রকম ঘাসকে কী করছে সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদ খাচ্ছে ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে ব্যাঙ, ব্যাঙকে সাপ, সাপকে বাজ বা ঈগল খেতে পারে, বা সাপকে ময়ূরও খেতে পারে। আবার একই রকম আসছে, ঘাসকে খাচ্ছে খরগোশ, খরগোশ খাচ্ছে বাজ বা ছাগল। আর টিকটিকিও এক্ষেত্রে বলছে যে প্রজাপতিকে টিকটিকি, এবং লাস্টে বাজ বা ছাগল, এই প্রসেসে হতে পারে। নেক্সট, আয়রন এবং ক্যালসিয়াম ধাতুর আয়ন কী কাজে লাগে? দেখো, আয়রন যেটা আছে বলছে মানুষ সব বিভিন্ন প্রাণীর রক্তে হিমোগ্লোবিন তৈরি করতে আয়রন খুব প্রয়োজন। রক্তে লোহিত কণিকার হিমোগ্লোবিন ফেরাস আয়ন অর্থাৎ Ap2+ ছাড়া গঠিত হতে পারে না। ক্যালসিয়ামের ক্ষেত্রে বলছে আমাদের দেহে হাড়ের কঙ্কাল আছে বলেই আমরা হাঁটা চলা, দৌড়ানো, ঝুঁকে পড়া এইসব করতে পারি। হাড়ের প্রধান উপাদান হলো ক্যালসিয়াম ফসফেট যৌগ। এছাড়াও কোষের অনেক কাজ ক্যালসিয়াম আয়ন অর্থাৎ Ca2+ ছাড়া চলবে না। সোডিয়াম আর পটাশিয়াম, তো তোমায় পিঁপড়ে কামড়ালে বা সুড়সুড়ি দিলে সেই অনুভূতি তৎক্ষণাৎ সরু সুতোর মতো স্নায়ুর মধ্যে দিয়ে সুষমাকাণ্ডে পৌঁছে যায়। এই যে স্নায়ুর মধ্যে দিয়ে সংকেত যাওয়া আসা, এসব ঠিকঠাকভাবে হতে হবে। শরীরে কি বলেছে, ঠিকঠাক মাত্রায় সোডিয়াম আয়ন অর্থাৎ Na+ আর পটাশিয়াম আয়ন K+ না থাকলে সে কাজ হবে না। তখন মানুষ হাঁটতে গিয়ে পড়ে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে। অস্বচ্ছ বস্তু বা অস্বচ্ছ মাধ্যম এবং ঈষৎ স্বচ্ছ বস্তু বা ঈষৎ স্বচ্ছ মাধ্যম কাকে বলে, চলো এগুলো আমরা পড়বো এখন। কাঠ, দেওয়াল, লোহা ইত্যাদি যেসব বস্তুর মধ্যে দিয়ে আলো একেবারে চলাচল করতে পারে না তাদেরকে অস্বচ্ছ বস্তু বা অস্বচ্ছ মাধ্যম, অর্থাৎ যার মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারবে না তাকে বলবো অস্বচ্ছ মাধ্যম। আচ্ছা, তারপরে একটি অমসৃণ জানালা বন্ধ অবস্থায় যখন ওই কাজ দিয়ে ঘরে রোদ আসে তখন হালকা ফিকে হওয়া রোদ আসে,
আসলে ঘষা কাঁচ, কুয়াশা, ট্রেসিং পেপার ইত্যাদি বস্তুর মধ্যে দিয়ে আলো যাতায়াত করতে পারলেও ভালোভাবে করতে পারে না। তাই এই সমস্ত বস্তু বা মাধ্যমকে বলে ঈষৎ স্বচ্ছ বস্তু বা ঈষৎ স্বচ্ছ মাধ্যম। নেক্সট, নিউটনের 3টি গতিসূত্র সংজ্ঞা দাও। দেখো 3টেই ইম্পর্টেন্ট। কোনো বস্তুর উপর যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থেকে যাবে। আর দ্বিতীয়ত বলবো যে আর গতিশীল বস্তু আগে থেকে যেদিকে যে বেগ নিয়ে চলছিল সেদিকেই সেই বেগ নিয়ে চিরকাল চলতে থাকবে। আর 3 নম্বর সূত্রতে বলবো যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, অর্থাৎ এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ার কি আছে? সমান বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাহলে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী একটা কি থাকবে? প্রতিক্রিয়া থাকবে। ওকে, টপার চয়েস দাদার ক্লাসরুম অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিও শেয়ার করো। আর তোমার এই পরীক্ষার আগে আমি একটি কথাই বলবো, তুমি যা পড়েছো সারা বছর সেগুলোকেই সুন্দর করে রিভিশন করো। রিভিশন রিভিশন রিভিশন, বাস এটাই কথা হবে। মন দিয়ে পড়ো আর পরীক্ষায় বেস্ট থেকে বেস্ট এক্সাম দিয়ে আসো। ওকে, বেস্ট অফ লাক।